Bhoot.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল, এবং আশা করছি যে ঘটনাগুলো আপনারা শুনবেন এবং যে ঘটনাগুলো শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই ঘটনা ভালো লাগবে। এবং বরাবরের মতোই আমাদের সঙ্গে ভালো স্টোরি বলেন এরকম মানুষজন সবসময় কেমনভাবে যেন যুক্ত হয়ে যান। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আফনান ভাই, এবং আফনান ভাই তার অনেক ব্যস্ততার মাঝখানেও ঠিক ডক্টর আলিফের মতোই আমাকে সময় দিয়েছেন। এবং আমি যে দুজন মানুষের নাম বললাম তাদেরকে শুধুমাত্র আমি জানিয়েছি যে তাদেরকে আমার দরকার, সঙ্গে সঙ্গে তারা আমার পাশে এসেছেন, কারণ আমি মনে করি যে আমরা আমাদের সমস্ত সম্পর্কের বাইরেও আলাদা একটা সম্পর্ক রয়েছে, এবং সেই কারণেই আমরা একসাথে আজকে আপনাদের কিছুটা এন্টারটেইন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। তো চলুন আমরা আমাদের আফনান ভাইয়ের ঘটনায় যাই। আফনান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি ভালো আছেন। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আবার আমরা একত্র হয়ে আবার শুরু করতে পেরেছি, এই জন্য সর্বপ্রথম শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ। তো রাসেল ভাই, আমি আসলে সত্যি খুব আনন্দিত এবং গর্বিত যে আপনি আমাকে স্মরণ করেছেন, এবং আমি আরো আনন্দিত যে আমি আসতে পেরেছি। আমি মনে করি এটা আমার দায়িত্ব ছিল, এবং আমার ভালোবাসার জায়গা থেকে আমার আসাটা কর্তব্য ছিল, এবং আমি খুব আনন্দিত, এবং আমার সামনে সবসময় ইনশাআল্লাহ কন্টিনিউ করব, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন এবং তৌফিক দেন। আমি সরাসরি ঘটনাতে চলে যাই। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি যে স্থানটা এটা বাংলাদেশে নয়, এটা রাশিয়াতে, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি ঘটনা। এই ঘটনাটির যে প্লেসটা, সেই প্লেসটি অনেকেই বিভিন্নভাবে সেই জায়গাটার নাম শুনে থাকবেন। সেই জায়গাটাকে অনেকে বিভিন্ন সময় পেপার পত্রিকাতে পড়ে থাকবেন যে বিশ্বের সবচাইতে শীতলতম শহর, স্থান না শহর, সেই জায়গাটার নাম হল ওইমিয়াকন সিটি। আমরা জানি যে সাইবেরিয়াতে বা পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান হল ভারখায়োনস্ক, কিন্তু সেখানে কিন্তু খুব বেশি লোক বসবাস করে না। কিন্তু ওই ওইমিয়াকনে প্রায় 500 থেকে 600 লোক বসবাস করে। এবং সেখানকার শীতকালের তাপমাত্রা আপনার কখনো কখনো -70°C হয়ে যায়। এটা কিন্তু আমরা কিন্তু জানি যে -30°C কিন্তু আপনার শরীর পুড়ে যায়, এটাকে আইস বার্ন বলে বা স্নো বার্ন বলে। তো ওখানে এরকম লোক থাকে। তো আমি ঘটনাটি যার সাথে ঘটেছে আর কি, উনি একজন শ্রীলঙ্কান ভদ্রলোক, ওনার নাম হলো মাহেন্দ্র ডি সিলভা। আর আমি যার কাছ থেকে শুনেছি, উনি এক বড় ভাই, সঙ্গত কারণে তার নাম বলছি না, উনি একজন সরকারি কর্মকর্তা। ইন্ডিয়াতে একটা গভর্নমেন্ট ট্যুরে ওনারা গিয়েছিলেন 3 দিনের একটা ওয়ার্কশপের জন্য। তো ওখানে শ্রীলঙ্কা, ইন্ডিয়ান, নেপালি, ভুটানের সরকারি কর্মকর্তারা এসেছিলেন। তো ওনারা একই হোটেলে রাখা হয়েছিল। একদিন রাতের বেলা বেলকনিতে বসে অনেকদিন আড্ডা দিচ্ছিলেন বেশ কয়েকজন। তো ওখানে ওই শ্রীলঙ্কার ওই ভদ্রলোক মাহেন্দ্র ডি সিলভা উনি একটি ঘটনা শেয়ার করেন, কারণ উনি জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আওতায় ওনারা ওই ওইমিয়াকন সিটিতে গিয়েছিলেন। তো ওই যাওয়ার সময় যে এক্সপিরিয়েন্সটা, এটা উনি শেয়ার করেছিলেন, সেটি আমি এখন বলতে চাচ্ছি। ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, আমাকে যেভাবে বলেছে যে এক্সাক্ট সালটা আমি করতে পারি নাই, শনাক্ত করতে পারি নাই, তবে খুব বেশি হয়তো 5-7 বছর বা 10 বছর এরকম হতে পারে আর কি। তো ওইমিয়াকন সিটির একদম কাছের যে শহরটা, সেখান থেকে ওইমিয়াকন সিটিতে যেতে 2 দিন 2 রাতের পথ অতিক্রম করতে হয়, এবং খুবই ডেঞ্জারাস একটা রাস্তা অতিক্রম করতে হয়। তো ওনারা ওই যাওয়া শুরু করেন ওখান থেকে। তো যাওয়া শুরু করতে করতে সাধারণত ওই যে এক ধরনের গাড়ি আছে, সেই গাড়ির ভিতরে রাত্রেবেলা রাত্রি যাপন করা যায়, ক্যারাভান বাইক কিছু বলে আর কি। তো ওনারা ওই গাড়িতে, কারণ 2 দিন 2 রাত তো রাস্তায় থাকতে হবে, তো এরকম প্রিপারেশন নিয়ে ওনারা গিয়েছেন। তো এখানে বলে রাখা ভালো রাসেল ভাই, ওই যে ওখানে এত ঠান্ডা যে গাড়ির স্টার্ট যদি আপনি একবার বন্ধ করে দেন, ওই ঠান্ডা ইঞ্জিন ঠান্ডা হয়ে যায়, আর স্টার্ট নেয় না গাড়ি। এই জন্য আপনি ওই 2 দিন 2 রাত সবসময় স্টার্ট চালু রাখতে হবে, গাড়ি স্টার্ট বন্ধ করা যাবে না। তো ওনারা যখন যাত্রা শুরু করেছেন, তো ওই মিয়াকন সিটির পথে যখন একটা দুর্গম রাস্তা আছে, খুবই কঠিন একটা রাস্তা,
তো ওই রাস্তাতে যাওয়ার সময় যখন রাত হয়ে গেছে তখন ওরা চিন্তা করছে আজকে আর আগাবো না, আমরা এখানে থাকবো। রাতের বেলা অনেক ভয় টয় আছে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, তারপর বরফ আচ্ছাদিত রাস্তা, বিভিন্ন সমস্যা হতে পারে, জন্য রাতের বেলা থাকবেন আর কি, রাত্রি যাপন করবেন রাস্তার পাশে। তো রাস্তার পাশে এক জায়গায় গাড়িটা রেখে ওনারা সবাই রাতের খাবার খেয়ে গাড়ির মধ্যে শুয়ে পড়েছেন। রাত প্রায় 2টো বা 2:30 এরকম একটা সময় হঠাৎ করে ওনাদের ঘুম ভেঙে যায়, সবারই একসাথে ঘুম ভেঙে যায়। তো দেখে যে গাড়িটা ডানে বায়ে দুলছে, মানে যদি আমরা একটা গাড়ি ধাক্কাই, এক পাশ থেকে যদি ধাক্কাই গাড়িটা এরকম দোলে, তো ওরকম দুলছে। তখন ওনারা গাড়ির মধ্যে থেকে মনে করছেন হয়তো ভূমিকম্প হচ্ছে। আচ্ছা, তো ওই চিন্তা করে ওনারা মানে কোনো 7-5 না ভেবে দ্রুত, কারণ গাড়ি থেকে বের হয়ে আসেন, এই কারণে বের হয়ে আসছেন রাসেল ভাই, কারণ পাশে কিন্তু পাহাড় ঘেঁষে রাস্তা, আর পাহাড়গুলো হলো পাথরের পাহাড়। ভূমিকম্পের কারণে উপর থেকে যদি কোনো পাথর গড়িয়ে পড়ে এবং সেটা যদি গাড়িতে এসে আঘাত লাগে, তাহলে কিন্তু গাড়িতে আঘাত লাগার সাথে সাথে ওই রাস্তার পাশে যে গভীর খাত ওইখানে পড়ে যাবে গাড়ি। তো ওনারা ওই ভয়ে চিন্তা করেন তাড়াতাড়ি আমরা এখান থেকে বের হয়ে আসি, বের হয়ে কোনো একটা গাছের নিচে বা পাশে গাছের গুড়ির পাশে আশ্রয় নিই, যদি পাথর ছিটকে আসে। তো ওনারা দ্রুত বের হয়ে আসেন। বের হয়ে আসার পর ওনারা ফিল করেন না কোথাও তো কোনো ভূমিকম্পের কোনো চিহ্ন নেই, সবকিছু তো স্বাভাবিক মনে হচ্ছে, ভূমিকম্প নাই। কিন্তু গাড়িটা ওনারা বের হওয়ার পর দেখে গাড়িটা যেভাবে দুলছিল আস্তে 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 দোলাটা থেমে গেল। তখন ওরা চিন্তা করেছেন হয়তো ভূমিকম্প তো খুব বেশি সময় ধরে হয় না, অল্প সময়ই হয়, হয়তো আমরা বের হইতে হইতে ভূমিকম্প থেমে গেছে। ওনারা ওইটাই চিন্তা করেছেন। ওনারা আবার গাড়িতে গিয়ে স্বাভাবিকভাবে শুয়ে পড়েন। তো শুয়ে পড়ার পর কিছুক্ষণ পর আবার গাড়িটা দুলতে শুরু করে, আবার তখন আবার ঘুমিয়ে গেছেন তারা। তখন ঘুম থেকে যখন জেগেছেন, জাগার পর ওনারা, কারণ রাসেল ভাই বলেছিলাম যে গাড়ির স্টার্ট বন্ধ করা যায় না, গাড়ির সামনের যে হেডলাইট দুটো জ্বালানো ছিল আর কি। তো ওনারা চিন্তা করেন যে এইবারও কাঁপছে কি, ভূমিকম্প হচ্ছে না অন্য কিছু। একজন করেছে গাড়ির সামনের দিকে এসেছে, দেখে যে যেই জানালা দিয়ে তাকিয়েছে হঠাৎ করে কালো একটা ছায়ামূর্তি লাফ দিয়ে রাস্তা পার হয়ে পাশে পাহাড়ের দিকে মিলিয়ে গেল। তখন উনি এটা দেখে ভয় পান খুব, গাড়ি তখন আর গাড়ি আর দোলা থেমে যায়। তখন এই ঘটনাটা উনি আর সাথে সঙ্গীদেরকে কাউকে ভাবে বলেন নাই, বলে না কিছু না, শুয়ে পড়ো। শুয়ে পড়ে আবার সকালবেলা গাড়ি চালাতে চালাতে আবার পরের দিন যখন সন্ধ্যা হয়ে যায় তখন কিন্তু আবার ওইভাবে তাদেরকে ঘুমাতে হবে। তারা একটা নিরাপদ জায়গায় গাড়িটারে তারা ঘুমানোর প্রস্তুতি নেন, ঘুমিয়েও যান। রাতের বেলা ঠিক একই রকম সময় 2টো বা 2:30 হবে, হঠাৎ করে দেখে ওই যে গাড়ি দুলছে, মনে হচ্ছে কেউ যেন মানে দোলাচ্ছে বা ধাক্কা দিচ্ছে এরকম। তো তখন ওনারা বোঝেন যে না, এইভাবে তো ভূমিকম্প হয় না, নিশ্চয় অন্য কোনো কারণ আছে। তখন যেই লোকটা ওই যে গতদিন একটা ছায়ামূর্তির মতো দেখেছিল, উনি আবার গাড়ির সামনে চলে আসেন। সামনে চলে আসার পরে উনি একটা অদ্ভুত বিষয় দেখেন, সেটা হচ্ছে ওই প্রচন্ড ঠান্ডা, যেখানে মাইনাস প্রায় ধরেন যে 26 ডিগ্রি বা তারও বেশি তাপমাত্রা ছিল ওখানে, তখন প্রচন্ড ঠান্ডা। এর মধ্যে কিছু লোক, কিছু পুরুষ মানুষ, মধ্যবয়সী, অল্প বয়সী বা একটু বয়স্ক, তো দেখা যাচ্ছে ওনাদের গায়ে জামা নাই, শরীরে এমনি ছোট একটা মানে মানে বস্ত্র পরা পরিহিত অবস্থায়, ওনাদের শরীরে আঘাতের চিহ্ন এবং এদিক সেদিক দৌড়ঝাঁপ করছে, মানে দৌড়াদৌড়ি করছে। উনি চিন্তা করেন যে এত রাত্রে এই লোকগুলো ঠান্ডার মধ্যে কিভাবে আসলো, কোথা থেকে আসলো। উনি অত কিছু চিন্তা করেনি, উনি জানালার কাজটা নামিয়ে দিয়ে চিৎকার করছে এই আপনারা কারা, হুয়ারি, এরকম বলছিলেন আর কি। ওনারা তো ইসে ছিলেন, মানে ওনারা যেহেতু ইংরেজি ভাষায়, কেন ওইখানের মধ্যে তো রুশ ভাষা বা এই টাইপের ভাষা বা ওনাদের নিজস্ব কিছু আঞ্চলিক ভাষা, ওনারা তো এটা বোঝেন না। তখন উনি চিন্তা করছেন হয়তো তারা বুঝতে পারছে না, তো দেখে আরো জোরে চিৎকার করে। উনি ওই যে হ্যান্ড মাইক আছে এক ধরনের, উনি হ্যান্ড মাইক দিয়ে আবার জোরে চিৎকার করতে থাকেন। তখন উনি খেয়াল করেন যে ওরা ওনাদের দিকে একটু ঘুরে তাকালো, একবার ঘুরে তাকিয়ে তারা আবার লাফ দিয়ে রাস্তার ওই পাশে পাহাড়ের ভিতরে ওই সাইডে মিলিয়ে গেল। তখন উনি অন্যদেরকে ডেকে তোলেন যে দেখো আমি তো এই ঘটনাটা প্রত্যক্ষ করলাম। তখন সবাই উঠে গেল, চলো তো দেখি লোকটা কোথায় গেল ওই ঠান্ডার মধ্যে, বা এরা কারা। তখন ওনারা হাতে টর্চ নিয়ে বের হন। বের হওয়ার পর ওনারা আসলে ওই যেহেতু রাস্তার উপর বরফ পড়ে, তখন হয় কি রাস্তার উপর গাড়ি চললে ওই বরফগুলো তো ছিটকে চলে যায়, কিন্তু রাস্তার দুধারে বরফগুলো জমাট বদ্ধ হতে হতে একটু উঁচু হতে থাকে। তখন ওনারা কি করেছিলেন, ওই হাঁটতে হাঁটতে রাস্তাটা পার হতে গিয়ে ওই জমাটবদ্ধ বরফের উপরে উঠেছিলেন। তখন হঠাৎ করে যেহেতু মানুষ বরফের উপর উঠেছে, বরফের একটা পাশ ভেঙে পড়ে, মানে খুব বেশি উঁচু না, কোনো আহত টাহত কেউ হয়নি, ভেঙে পড়ে। তো ওই ভেঙে পড়া বরফের ভিতরে একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করেন, যে সেখানে অনেকগুলো মানুষের হাড়, মানে কঙ্কাল,
এইগুলো ছিল। এটা দেখে ওনারা খুব ভয় পান এবং ওখান থেকে ওনারা তাড়াতাড়ি আবার গাড়িতে চলে আসেন। উনি ধারণা করেন এটা প্যারানরমাল কিছু হতে পারে, ওনারা যা দেখেছেন। তো ওনারা পরের দিন ওইমিয়াকন সিটিতে চলে আসেন। তো সেখানে তাদের যে কাজ, কয়েকদিনের গবেষণা শেষ করার পর ওখানে স্থানীয় লোকের সাথে এই ঘটনাটা শেয়ার করেন যে আমরা আসার সময় এই বিষয়গুলো আমরা দেখেছি। তখন স্থানীয় ওই মুরব্বী লোক উনি বলছেন যে আপনারা আর কিছু দেখেন নাই, এটুকুই দেখেছেন। মানে ওনার ভাবে মনে হলো যে আসলে এটা খুব একদম স্বাভাবিক, মানে আমাদের দেখাইরই কথা ছিল জিনিসগুলো, এরকম মনে হলো তার কাছে। তার বলে কেন আপনি এভাবে বলছেন কেন? বলেন যে আসলে তুমি কি এটার হিস্টোরি, রাস্তার হিস্টোরি সম্পর্কে কি কিছুই জানো না? বলে না, আমরা তো এই হিস্টোরি সম্পর্কে কিছু জানি না। ওনার কাছে জিজ্ঞাসা করেন, বলে যে এই রাস্তাটার আর একটার নাম হলো দ্য রোড অফ বোনস, মানে হাড়ের রাস্তা। এইটা আসলে এই কারণে নাম হয়েছে কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আপনার সাইবেরিয়া থেকে আলাস্কা এইটুকু বিমান পথে যোগাযোগ করার জন্য, যাতে করে জার্মানি এবং জাপানি সোলজাররা ওই এলাকায় দখলদারিত্ব করতে না পারে, এই জন্য স্ট্যালিন উনি তৎকালীন যুদ্ধবন্দী এবং রাজনৈতিক বন্দীদেরকে দিয়ে, প্রায় 25 লক্ষ বন্দীদেরকে দিয়ে ওইমিয়াকন সিটির ওই দুর্গম রাস্তাটা তৈরি করার কাজ করেছিলেন। এবং প্রচন্ড ঠান্ডায় রাশিয়ার সরকারি হিসাব মতেই 10 লক্ষ, কিন্তু স্থানীয় লোকদের ভাষায় মোর দেন 15 লাখ লোক মারা যায়। 15 লক্ষ লোকের উপরে মারা গেছে ওই রাস্তাটা তৈরি করতে গিয়ে। এবং ওদের তো ওই সময় কবর দেওয়ার কোনো নাই, প্রতিনিয়ত মারা যাচ্ছে। আর আশেপাশে একটু বরফ সরিয়ে ওর মধ্যে লাশটা দাফন করে দিত বরফের মধ্যে। এই জন্য এখনো যারা ওই রাস্তায় চলাফেরা করে বা কোনো কারণে যদি কেউ অল্প একটু বরফ মানে খোঁড়াখুড়ি করে, কখনো কখনো অবিকৃত লাশও বের হয়ে আসে। এবং সেই হতভাগ্য লোকদের লাশ প্রায় 15 লক্ষ লোকের জীবনের বিনিময়ে ওই রাস্তাটা তৈরি হয়েছিল, যার কারণে এই রাস্তাটার নাম হলো দ্য রোড অফ বোনস বা হাড়ের রাস্তা। এবং উনি বললেন যে তোমাদের সাথে তেমন কিছুই ঘটেনি, আমাদের এখানে রাতের বেলা আমরা সচরাচর বের হই না, আমরা বের হলেই দেখি যে অসংখ্য লোক খুব চিৎকার করছে, কান্নাকাটি করছে এবং তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এবং তারা সারিবদ্ধভাবে মানে খালি গায়ে ওই ঠান্ডার মধ্যে সারিবদ্ধভাবে আমরা দেখি যে কিছু লোক হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা দেখেই বুঝতে পারি ওরা সেই সমস্ত লোকদের আত্মা, মানে তারা বিশ্বাস করে যে এটা ওই লোকদের আত্মা আর কি। এবং ওইমিয়াকন সিটিতে এই বিষয়টা খুব মানে পরিচিত। এবং যারাই ওই রাস্তা দিয়ে যেতে যায়, মানে বলা হয় পৃথিবীর সবচেয়ে হন্টেড রাস্তা যেগুলো আছে, মানে দীর্ঘতম হন্টেড রাস্তা। দেখা যায় একটা দীর্ঘ রাস্তার কোনো কোনো জায়গায় হন্টেড, আর এই 2 দিন 2 রাতের রাস্তার পুরোটাই হন্টেড। যে কোনো জায়গায় হন্টেড ঘটনা এখানে ঘটতে পারে, বিভিন্ন ভাবে ঘটতে পারে। তো যিনি বলেছিলেন মহেন্দ্র ডি সিলভা, উনি আসলে এই ঘটনাগুলো বিশ্বাস করতেন না। এবং বিশ্বাস না করার কারণে উনি বলছেন যে এইভাবে এই জিনিসটা আমি নিজে প্রত্যক্ষ করেছি, আমাদের সাথে ঘটনাটা ঘটেছে। তো লিসেনাররা আশা করি আপনারা যদি চান, আপনারা এই পৃথিবীর সবচেয়ে শীতলতম শহর যেটা, আপনারা হয়তো ফেসবুকে বা যেমনি হোক মানে উইকিপিডিয়াতে সার্চ জিনিসটা দেখে নিতে পারেন, এর হিস্টোরিটাও দেখে নিতে পারেন। আমি আসলে জানতাম না আসলে ভাই, এটা জানার পর ওটা নিয়ে আমি একটু করে দেখি যে না আসলে ঘটনাটা ঠিক আছে। মানে এটা আমার কাছে খুবই একটু অসাধারণ একটা স্টোরি লেগেছিল আর কি। থ্যাংক ইউ রাসেল, এটাই ছিল ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ রাসেল ভাই। দ্বিতীয় ঘটনাও কিন্তু একটা বাড়ি নিয়েই। তো আমি এলাকার নামটা উল্লেখ করে দিই। এটা হচ্ছে 2001 সালের একটা ঘটনা এবং এটা হচ্ছে খিলগাঁও। এবং খিলগাঁও যে ঘটনাটা শেয়ার করব তার নাম হচ্ছে সাইফুর রহমান। উনি পেশা একজন চাকরিজীবী, কোথায় চাকরি করে সেটা বলছি না। 1999 সালে তার বন্ধুর এই বাড়িটা তার খুব পছন্দ হয়, আর তার বন্ধু সপরিবারে বাংলাদেশের বাইরে চলে যাবার সময় তাকে ডিসাইড করে যে এই বাড়িটা তিনি তাকে বিক্রি করে যাবেন। তো একটা সময় দাম নির্ধারিত হয় যে 1,44,00,000 টাকা খরচ করে তিনি এই বাড়িটা কেনেন, সব মিলে রেজিস্ট্রেশন সহ। ওই বাড়িটা 3 তলা একটা বাড়ি এবং তারা 2 ছেলে। তার 2 ছেলের একজনের নাম হচ্ছে শাওন আর একজনের নাম হচ্ছে সাজিদ। তো 2 ছেলেই তখন, প্রথম বড় ছেলেটা তখন একটা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়তেন আর ছোট ছেলেটা তখন কলেজে পড়তো আর কি। তো তারা ফুল ফ্যামিলি এরকম ভাবে শিফট করে যে ঢাকাতে তারা আগে থাকতো হচ্ছে রামকৃষ্ণ মিশন মন্দিরের আশেপাশে একটা কোনো বাসায়। তো এরপর এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই বাসাতে তারা পার্মানেন্টলি থাকা শুরু করে, যেহেতু তিনি বাড়িটা কিনেছেন এবং তার অন্যান্য জমি জমা বিক্রি করে তিনি বাড়িটা কেনেন আর কি, যেহেতু ঢাকায় একটা পার্মানেন্ট অ্যাড্রেস দরকার তার। তো বাড়ি কেনার পর থেকে বাড়িটার ডিটেলস একটু বলি। বাড়িটা 3 তলা। তো তারা দোতলায় থাকতেন আর ওই বাড়িটা আগের থেকেই ভাড়াটিয়া ছিল। তো
বাড়িটার লেখার মানে কেনার আগের থেকে তিনি ভাড়া নেওয়া শুরু করে দিয়েছিলেন, কারণ তার ফ্যামিলি ফ্রেন্ডের কাছ থেকে অলমোস্ট তিনি আগেই একটা অ্যাডভান্স পেমেন্ট করে বাড়িটা নিয়ে নিয়েছিলেন আর কি। তো বাড়িতে যখন তারা স্টার্ট করেন সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ তারা থাকা শুরু করেন, আমি বলি পহেলা ফাল্গুনের আগের দিন। আচ্ছা, তো বলে যে সেদিন সোমবার ছিল, আপনারা ক্যালেন্ডার খুঁজে বা দেখতেও পারেন 2001 সালের 12 ফেব্রুয়ারি হয়তো সোমবার ছিল। তিনি বলেছেন সোমবার দিন আমরা ওই বাসায় ঢুকি এবং ওই বাসায় ঠিক আগের দিন রবিবারে আমরা দোয়া মাহফিল করি এবং আশেপাশের লোকজনদেরকে দাওয়াত দিই। এমন না যে আশেপাশের লোকজন আমার অপরিচিত, তারাও ওইখানকার লোকজন পরিচিত আর কি, কারণ ওইখানে তার মামার বাড়ি ছিল, তো রেগুলার যাতায়াত ছিল, আড্ডা টাড্ডা মারতো, তো এলাকার লোকজন অনেকে চিনত তাকে। তো তিনি থাকা শুরু করেন ঘটনার দিন। এইটা হচ্ছে বাসায় ওঠার ঠিক 1 থেকে 1.5 মাস পর হঠাৎ করে তিনি খুব পরহেজগার একজন মানুষ ছিলেন। 5 ওয়াক্ত নামাজের তিনি কোনো ওয়াক্ত মিস করতেন না এবং তাহাজ্জুদের নামাজ ওয়াক্তলি পড়তেন। তো তিনি কি করলেন, যেদিন ঘটনা সেদিন প্রচন্ড আপনার গরম সেদিন, তো উনি আগে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সময় বলে যে ওই দিন এত গরম লাগছিল আমি ঘুম ভেঙে যাই এবং ঘুম ভাঙার পর ওযু করে আমি আমার তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করি। সেদিন আমি ফিল করি বলে যে আমার 25 বছরের তাহাজ্জুদের অভিজ্ঞতায় আমি কখনো কোনো ধরনের নেগেটিভ কিছু, কখনো কোনো সুপারস্টিশিয়াস, কখনো কোনো কিছু, ফর এক্সাম্পল অনেকেই বলে যে তাহাজ্জুদ নামাজের সময় নাকি অনেকে অনেক কিছু ফিল করে, তিনি বলেন আমি কোনো কিছুই ফিল করি না। তাহাজ্জুদ নামাজ আমি নর্মালি পড়ি, আমার রুমের ডিম লাইট মানে এরকম জায়গায় এক জায়গায় লেখা দেখেছেন তিনি যে অন্ধকার করে যত বেশি দোয়া করতে পারবে এবং মানে লুকিয়ে যতটুকু দোয়া করা যায়, কিন্তু তিনি কখনো লাইট জ্বালিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেন না, তিনি লাইট বন্ধ করে পড়তেন। তো তাহাজ্জুদ নামাজের প্রথম 2 রাকাত শেষ করার পরে পরবর্তী রাকাতগুলোতে যখনই তিনি আল্লাহু আকবার বলতেন, তিনি বলতেন মনে মনে, কিন্তু সাউন্ড আসতো অনেক জোরে জোরে। উনি যখনই সিজদায় যাবেন, মনে করেন আমরা মনে করি আল্লাহু আকবার মনে মনে বললাম, হঠাৎ করে সেই শব্দটা খুব জোরে জোরে আসলো আল্লাহু আকবার। তিনি বলছেন শব্দটা খুবই মানে আমার কাছে আজীব লাগছে। ফর এক্সাম্পল এটা কোনো মানুষের শব্দ না, মনে হচ্ছে কোনো পাখি খুব জোরে জোরে আল্লাহু আকবার বলছে, কোনো একটা চিকন কণ্ঠ পাখির মতো যে আল্লাহু আকবারের সাউন্ডটা আসছে। উনি বলে যে আমি আমার 6 রাকাত শেষ করার পরে এই 6 রাকাত পর্যন্ত আমি শব্দটা পেলাম। আমি এই নামাজের মানে সালাম ফিরিয়ে খালি দোয়া করতে যাওয়ার আগে, কিছু আমল করার আগে ওই মুহূর্তে চিন্তা করতে থাকলাম, মানে উনি বলছেন যে এরকম শব্দ তো আমি কখনো পাই নাই। ফর এক্সাম্পল তার 2 ছেলে, এই 2 ছেলে রাত্রে 1:30টার দিকে 2টার দিকে উঠে তার সাথে মশকরা করবে না এবং তার 2 ছেলে তাকে প্রচন্ড ভয় পায়। এটা সম্ভবই না, এটা সম্ভব, এটা যে কেউ সাউন্ড করতে পারে, এটা চাইলেই শব্দ, কিন্তু তিনি যখন আল্লাহু আকবার বলছে এটা তো মনে মনে বলছে, এটা তো কেউ শুনছে না। ওই টাইমিংটা মিলিয়ে কিভাবে আরেকজন আল্লাহু আকবার বলে, এটা তো তিনি বলছেন না। তিনি দুয়াটা শেষ করা, উনি বলছেন যে উনি দুয়াতে চাইলেন যে আল্লাহ তুমি আমাকে হেফাজত করে, এরকম কিছু একটা বলতে চাই। যখন দুয়া শেষ করেন, জায়নামাজ গুছাচ্ছেন, এমন সময় তার চোখ যায় তার দরজার দিকে। আচ্ছা, তো রাত্রে 1:30, চারিপাশে অন্ধকার, তখন ডিম লাইটের আলো দেখবেন আপনারা বাসায় অনেক পরিষ্কার দেখা যায়, ডিম লাইটের আলোতেও সবকিছু পরিষ্কার লাগে। তিনি দেখলেন দরজার সামনে একটা লোক দাঁড়ানো এবং এমন ভাবে দাঁড়ানো, কোনো অবয়ব না, কোনো ছায়া না, কোনো কিছু না, একটা মানুষ দাঁড়ানো। প্রথমে তিনি ভয় পেয়ে যান, কেঁপে ওঠেন হঠাৎ করে যে ডাকাত ঢুকলো কিনা। তিনি ভালো করে লক্ষ্য করলেন তিনিই দাঁড়ানো দরজার সামনে, তার মতোই চেহারা, তার মতোই অবয়ব, তার মতোই হাইট, কিন্তু লোকটা কোনোভাবেই তার দিকে তাকিয়ে নাই, মাথা নিচু করে তাকানো। তিনি খুব জোরে জোরে তার ওয়াইফকে ডাকতে লাগলেন, এই তুমি ওঠো। তার ওয়াইফের ঘুম এত পাতলা, এতদিনের সংসার, ডাকলেই যে স্ত্রী উঠে যায়, তিনি কোনোভাবেই তার ওয়াইফকে জাগাতে পারছেন না। হঠাৎ করে শাওন, ছোট ছেলের নাম মনে আসছে না ওই মুহূর্তে, শুকিয়ে কাঠ হয়ে গেছে, গলাতে কোনো শব্দ আসছে না। তারপরও চেষ্টা করলাম শাওন শাওন করে বলবার জন্য, ডাকার জন্য, কিন্তু কোনোভাবেই শাওন কোনোভাবেই শব্দ নিচ্ছে না। পাশেই রুম, এত দূরেও যে রুম তা না। শাওন শুনলে নর্মালি ডাকে, রাত 3টার দিকে ডাকলেও চলে আসে, কারণ সে ইঞ্জিনিয়ারিং পরে, তাকে জেগে থাকতে হয়, কিন্তু কোনোভাবেই শাওন ডাকলে আসছে না। খুব জোরে জোরে ডাকতে ডাকতে একটা পর্যায়ে তিনি দেখলেন ওই লোক তো তার কাছ থেকে সরছে না। আপনি চিন্তা করেন আপনার সামনে হঠাৎ একটা লোক আস্তে আস্তে আপনার কাছে এসে যখন মাথায় হাত রেখে ফু দিয়ে চলে যায়, আপনার কেমন লাগবে? রাত 1:30, 2টার দিকে ওই লোকটা ঠিক একই কাজ করলেন, বলে যে আমার এই অবয়বটা, আমি আমার নিজেকে আমার নিজের মাথায় হাত রাখলাম এবং ফু দিয়ে আস্তে করে ভ্যানিশ হয়ে গেলাম।
উনি বলছে যে উনি বলছেন যে ওনার সারা শরীর ঘামে, মানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তিনি ঘেমে একাকার, অস্থির। বলে যে আজকাল এই বিজ্ঞানের যুগে আমি যদি এই জিনিস ফিল করে ঘেমে অস্থির হয়ে যাই তাহলে এই বিজ্ঞানের দরকার নেই। উনি কি করলেন, উনি তার ওয়াইফকে ডাকলেন। উনি ওয়াইফকে বললেন যে আমি ঘেমে আছি, আমার অবস্থা খুব খারাপ। এবং ওই অবয়বটা, ওই জিনিসটা, ওই মানুষটা চলে যাওয়ার পর তার ওয়াইফ সাথে সাথে উঠে গেল। ডাকা মাত্রই তার ওয়াইফকে তিনি ডাকলেন। ওয়াইফ ডাকার সাথে সাথে উঠার পরে বলল যে তুমি তো ঘেমে আসো কেন, স্বপ্ন দেখছো নিশ্চয়ই, নামাজ পড়ো নাই? বলে যে আমি নামাজ পড়ে উঠছি, একটা ঘটনা ঘটছে। বলে কোনো ঘটনা ঘটে নাই, চুপচাপ শুয়ে পড়ো। তুমি তোমার মাঝে মধ্যে এরকম টেনশন হয় আমি জানি তুমি। বলে উনি বলছে বারবার, উনি বুঝাতে চাচ্ছে যে এটা টেনশন না, এটা আমি আমি একটা জিনিস দেখলাম আমার ঘরের মধ্যে, এই বাসাতে আমি কখনো এইসব জিনিস আগে ফেস করিনি। তারপরে বলো না, ঘুমাই যাও তুমি, এটা কিছু না, তোমার স্বপ্ন, তুমি বারবার চিন্তা করছিলে নামাজের মধ্যে থেকে। আর নামাজের মধ্যে তো অনেকেই তাহাজ্জুদে কিছু দেখে, তুমি হয়তো ওইটুকু কিছু দেখছো, ঘুমাই যাও। তার ওয়াইফ ঘুমের মধ্যেই মনে হয় এই কথাগুলোই বললো। একটা করে তার ওয়াইফও ঘুমিয়ে গেল, সেও ঘুমিয়ে গেল। পরের দিন উনি মাগরিবের ওয়াক্তে তিনি মসজিদে গেলেন। মসজিদে নামাজ শেষ হওয়ার পরে তিনি মুয়াজ্জিনকে বললেন যে আমাকে কি কোনো ধরনের সলিউশন দেওয়া যায়, আমি এরকম জিনিস বাসায় দেখলাম। তো মুয়াজ্জিন বলে, দেখেন আমি তো আসলে আপনাকে কোনো সলিউশন দিতে পারবো না, আপনি আমাদের ইমাম সাহেবের সাথে কথা বলেন। ওইখানকার রিজিয়নাল মসজিদ আর কি, পাশাপাশি মসজিদ। তো উনি মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বললো। ইমাম সাহেব বললো যে আপনি এই দোয়াগুলো করে বোতলের পানির মধ্যে ফু দিয়ে 7 দিন বাসায় ছেটান। উনি তাই করলো। উনি কি করলো, বাসায় পানি নিয়ে 7 দিন ছেটালো মাগরিবের ওয়াক্তে। তিনি বাসায় চলে আসেন নর্মালি সন্ধ্যা 6:30-6টার মধ্যে চলে আসে। তো বাসায় এসেই দেখা যায় মসজিদে, এলাকার মসজিদেই মাগরিবের নামাজ পড়া শুরু করে। তো এলাকায় তো তিনি তার বাসাটা নতুন কেনা, কিন্তু এলাকায় তো তিনি সবাইকে মোটামুটি চেনেন। তো সেদিন 7 দিন, 1 সপ্তাহ পরে দেখলো যে তার বাসাতে কোনো প্রবলেম হচ্ছে না, কোনো ধরনের প্রবলেম পাচ্ছে না। তার দরকার কি পানি ছিটিয়ে, তিনি নর্মালি আর ছেটালেন না। সেদিন মাগরিবের নামাজ শেষ করার তিনি এশার নামাজ পড়ছেন। এশার নামাজ পড়ে তিনি বাসায় আসছে। তো তসবি তার হাতে সবসময় থাকতো। মসজিদ থেকে বের হওয়ার পর বাসা আসা পর্যন্ত তিনি সবসময় তসবি গুনতেন। তসবি গুনতে গুনতে বাসার মেইন গেট দিয়ে ঢোকার সময় হঠাৎ করে ডানে তিনি লক্ষ্য রাখলেন একটা লাশের খাটিয়া পড়ে আছে। তিনি সর্বপ্রথম চিন্তা করেন বাসায় মারা গেল কে। মাগরিব থেকে এসা পর্যন্ত যদি কেউ মারা যেত খবর পাই যেতাম আমি, এই বিল্ডিং এই তো মারা গেছে, এই লাশের খাটিয়া কে রেখে যাবে এখানে। আর কোনো কান্নার আওয়াজও নাই। আর মাগরিব থেকে এসার মধ্যে থেকে যদি কেউ মারা যেত, এত তাড়াতাড়ি লাশের খাটিয়া তো এখানে আসারও কথা না। আর আমি মসজিদে ঢোকার সময় শুধু লাশের খাটিয়া দেখেই, ওই মসজিদে ঢুকতে গেলে লাশের খাটিয়াটা সবার সামনে পড়ে, সবাই দেখেই মসজিদের ভেতর ঢোকে। আর এই লাশের খাটিয়াটা তিনি দেখলেন যে এরকম লাশের খাটিয়া তিনি আগে কখনো দেখেন নাই। পুরো খাটিয়াটাই কারু কাজে করা, 2 পাশে 2টা হাতল, ওই পাশে 2টা হাতল, কিন্তু এত সুন্দর কারু কাজওয়ালা লাশের খাটিয়া তিনি কখনো আগে দেখেন নাই। তিনি চিন্তা করতে করতে সিঁড়ির কামরায় ঢুকে যায়। ওই মুহূর্তে লাশের খাটিয়াটা দেখা যায় না। তিনি সিঁড়ির কামরা থেকে ঢুকে হঠাৎ করে নিচের থেকে আর উপরে না উঠে শাউন শাউন বলে চিৎকার করতে থাকে। তার ছেলে তখন দরজা খুলে নিচে আসে। নিচে আসার পর কি, বাবা কি হলো, আব্বা কি হয়েছে? বলে যে বাইরে লাশের খাটিয়াটা কে রাখছে দেখতো। পাশের বাসায় যে জিজ্ঞেস করা কেমন ধরনের রাখলো কিনা, ওদের পাশের বাসায় আবার জায়গা নাই। উনি চিন্তা করছিল পাশের বাসার লোকই রাখার সম্ভাবনা বেশি। তো ওই ভাইয়াটার রুম কলাপসিবল গেটটা ক্রস করে বামে তাকাতে দেখে লাশের খাটিয়া নাই, এখানে কিছুই নাই। আব্বু তুমি কি শিওর, দেখো তো কিচ্ছু নাই এখানে। তিনি বাইরে আসে, এসে দেখে আসলে তো লাশের খাটিয়াটা নাই। তাহলে এতক্ষণেই আমি যে দেখলাম, তিনি প্রায় 5 মিনিট দাঁড়িয়ে জায়গায় চিন্তা করছে যে লাশের খাটিয়া আসলো কোথা থেকে। আর ওই লাশের খাটিয়ার চারিপাশ থেকে খুব সুন্দর আতরের স্মেল আসছিল। তো তিনি ওই জায়গায় যেয়ে দেখে কোনো আতরের স্মেলও নাই। তিনি বাসায় যায় এবং বাসায় তার ওয়াইফকে আবারও বলে, দেখো আমি কিন্তু জিনিস কিছু ফেস করছি, আমি একটা হুজুরের কাছে যাব, আমার ভয় লাগছে, তুমি আমার সাথে চলো। আর উনি খুবই দুর্বল হার্টের মানুষ, দুর্বল চিত্তের মানুষ। বলে যে তুমি আমার সাথে চলো। বলে যে যদি কিছু দেখো তাহলে আমি তোমার সাথে যাবো, তুমি টেনশন করো না। তো রাসেল ভাই উনি পরবর্তী সময়ে ওই দিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আবার শেষ করে। এটা কিন্তু ভাই 7 দিন ক্রস করার পরের ঘটনা। যেদিন তিনি লাশের খাটিয়াটা দেখে ওই দিন রাতের ঘটনা, করেসপন্ডিং রাতের ঘটনা। তিনি রাত 1:30টার দিকে রেগুলার টাইমে যেরকম সময় রাতে 9টা 9:30 মধ্যে ঘুমিয়ে যেতেন এবং 1:30টা 2টার মধ্যে উঠে যেতেন তাহাজ্জুদের নামাজের জন্য। তিনি তাহাজ্জুদের নামাজ পড়া শেষ করলেন, দেখলেন দরজার সামনে সেই লোক আবার দাঁড়ানো, তিনিই দাঁড়ানো। তিনি ওই লোকটা তাকে বলছে যে বাইরে চলো। তার গেট, তার বারান্দা, তার রুমের সাথেই বারান্দা এবং বারান্দা থেকে মেইন গেট দেখা যায় এবং বারান্দা থেকে মেইন গেটের সামনে যে জায়গাটা সেটাও দেখা যায়।
লোকটা তাকে নিয়ে যাওয়ার পরে দেখলো যে ওই লোকটা তার সাথে আর নাই। বারান্দা যাওয়া পর্যন্ত লোকটাকে আর ডানে বায়ে খুঁজে পেল না। তিনি নিচে তাকে দেখলো সেই লাশের খাটিয়াটা, এবং লাশের খাটিয়ার উপরে পশ্চিম দিকে মুখ করা অবস্থায় একটা লোক নামাজ পড়ছে খাটিয়ার উপরে। তিনি দেখলেন যে নামাজ পড়ছে এবং এটা দেখতে দেখতে তিনি অজ্ঞান হয়ে যায়, আর তার কিছু মনে নাই। তো এই এলাকার যখন ঘুম ভাঙে তিনি দেখেন যে তিনি বারান্দায় পড়ে আছে। তখন সকাল 6টা বাজে। তো তিনি কোনো মতে উঠে দাঁড়ান এবং খুব বুকের বাম পাশটা খুব ব্যথা অনুভব করতে থাকে। তো বাসার সবাই বলে আমি বামে ব্যথা পাচ্ছি, আমার বুকের চারিপাশ খুব ব্যথা করছে, আমাকে একটু ধর তোরা। এটা বলতে বলতেই তার ছেলেরা বুঝে গেছে যে সমস্যা হয়ে গেছে এবং আমার বাবাকে তাড়াতাড়ি ইমিডিয়েটলি হসপিটালাইজ করা দরকার। তার ওই আশেপাশে খিলগাত থেকে তারা ডাইরেক্ট তার ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজে নিয়ে আসে। ওখানে ধরা পড়লো যে তার হার্টের মধ্যে একটা ব্লক পাওয়া গেছে এবং সাথে সাথে সেখানে রিং পরাতে হবে। নিয়ে গেল চেন্নাই সিবিডিতে, এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। ওখানে নেওয়ার পর তাকে হার্টের মধ্যে রিং পরানোর ব্যবস্থা করা হয়। রিং পরানো বলতে কি, বাইপাস চ্যানেল ওপেন করার জন্য বলে যে ইন্ডিয়াতে নিয়ে গেলে ভালো হয় আর কি। তো যাই হোক, প্রায় 2 থেকে 3 মাস তিনি বাসার বিছানার মধ্যেই ওই ট্রিটমেন্ট করার পরে বিছানার মধ্যেই ছিলেন। উনি রেগুলার স্বপ্নে দেখতেন যে ওই লোকটা তার সামনে দাঁড়ানো, রেগুলার, এবং বলে যে যেই কয়দিন আমি ঘুমিয়েছি খুব গুটি কয়েক রাত বাদে তার সামনে ওই লোক সবসময় দাঁড়িয়ে থাকতো এবং মাথায় হাত বুলিয়ে চলে যেত। যখন তিনি হাঁটা শুরু করলেন, প্রপারলি হাঁটা শুরু করলেন এবং তার রেগুলার কাজকর্মে ফেরত গেলেন, সেদিন হঠাৎ করে তিনি বললেন, চিন্তা করলেন যে মনে করেন আজকে চিন্তা করেছি যে আমি যেটা দেখেছি সেটা একজনের কাছে জানা দরকার, একজন আলেম ব্যক্তির কাছে যাওয়া দরকার, যে আমি যে জিনিসগুলো দেখছি সেটার কন্টিনিউশনটা কি, আসলে আদৌ কোনো রেজাল্ট আছে কিনা, আর কোনো কারণে আমি দেখছি কিনা। পরের দিন সকালে তার ওয়াইফকে নিয়ে যাওয়ার পথে তার এলাকার ওই মসজিদের ইমাম বলেছিল একজনের কাছে যেতে। উনি খুবই আলেম, একজন বুজুর্গ, এবং মসজিদে ওনার ওয়াইফকে নিয়ে যাওয়ার পথে রিক্সাতে পেছনে একটা ট্রাক ধাক্কা দেয় এবং তার ওয়াইফটা ওই জায়গায় স্পট ডেড হয়ে যায়। ট্রাকটা ছিল একটা পানির ট্রাক, ঢাকা ওয়াসার, এবং ওই মুহূর্তে ধাক্কাতে উনি বেঁচে যায়, ওনার ওয়াইফ মারা যায়। তো পরবর্তী সময় আর ওইখানে তার আলেম ব্যক্তির কাছে যাওয়া হয় না। তার ওয়াইফ মারা যাওয়ার পর থেকে তিনি আর ওই ওয়াইফের দাফন শেষ করে আসে বাসায়, কিন্তু এরপর থেকে রাসেল ভাই তিনি স্বপ্নে ওই লোকটাকে দেখতেন না। নর্মালি বাসার মধ্যে তাহাজ্জুদের সময় যেটা ফেস করতেন সেটাও দেখা বন্ধ করে দিলেন। তো তার এই রেশ কাটিয়ে উঠতে প্রায় 6-7 মাস লাগে। এরপরে সে নিজেই একবার ওই যার কাছে যাওয়ার কথা ছিল তাকে বলে দেখো, মাঝে মধ্যে অনেকেই অনেক কিছু দেখতে পারে, হয়তো তুমি দেখেছো কেউ এসছে তোমার বাসায় তোমার ওয়াইফকে নিয়ে যাওয়ার জন্য, এটার ইন্ডিকেশনটা হয়তো তুমি চিন্তা করে দেখো। বলে হ্যাঁ তাই তো, আমি ওয়াইফ যখন মারা যায় লাশের খাটিয়াটা ঠিক ওই জায়গাটাই ছিল, জায়গায় তিনি একটা সুন্দর লাশের খাটিয়া দেখেছিলেন। তো কন্টিনিউশনের পরে বুঝতে পারে যে এটাই হয়তো বা কানেক্টেড কোন স্টোরি, যে আমার ওয়াইফ চলে যাবে এটা আমি আগের থেকেই বুঝে গেছিলাম। এটা ছিল রাসেল ভাই স্টোরি। পরে তিনি আর কখনো কোনো কিছু ফেস করেন নাই। আমরা কথা বলবো মাসুকের সাথে। মাসুক, ধন্যবাদ রাসেল ভাই, ইটস গুড টু বি ব্যাক। এন্ড গল্প শুরু করি। সো বেসিক্যালি যেটা হচ্ছে, গল্পটা আমার নিজের সাথে বা এরকম কারো ঘটনা, আমার প্রফেশনের কারণে আমার প্রচুর মানুষের সাথে পরিচয় হয়, সেই সুবাদে অনেক ডিফারেন্ট স্টোরিজ আমি পাই। ওকে, এটা আমার একটা কাজের ক্ষেত্রে একজন অ্যাক্টর, তার কাছ থেকে পাওয়া। বেসিক্যালি গল্পটা হচ্ছে যার কাছ থেকে আমি শুনেছি তার খালার স্টোরি, তার মার ফুফাতো বোনের। এটা বেশ অনেক আগের গল্প, বুঝতে পারছেন। তো ঘটনার শুরুটা হয় যখন আমার সেই ফ্রেন্ডের খালা, যিনি উনি পড়াশোনার জন্য একটা হোস্টেলে থাকতেন। আমি স্বাভাবিকভাবে জায়গার নাম কিছু বলছি না। তার হোস্টেলের কাছাকাছি প্রায় 300 বছর আগে একটা চার্চ ছিল। আচ্ছা, চার্চ অ্যান্ড সেমেট্রি, ভেরি ওল্ড। একদম বলা যায় হচ্ছে যখন কলোনাইজেশনের জন্য বিভিন্ন ফরেন কান্ট্রি এখানে আসতে থাকে তাদের সময়কার। এমনিতে ওই চার্চ নিয়ে বেশ কিছু গল্প প্রচলিত ছিল, বাট উনি যেখানে স্টুডেন্ট ছিলেন তার এত এগুলো হেডেক ছিল না। একদিন ইউজুয়ালি সে বাসায় ফেরার সময় সন্ধ্যার পরে একটু লেট হয়ে যায়, লেট দেন ইউজুয়াল। তো
তো উনি বাসায় ফিরছিলেন, সামহাও উনি লেট হয় এবং লেট করে বাসায় ফিরেন এবং ফেরার পরে টায়ার্ড ছিলেন, ঘুমিয়ে পড়েন সেদিন। এভাবে সেদিন থেকে ঘটনার বেসিক্যালি শুরু, বাট উনি জানতেন না সামথিং ওয়াজ হ্যাপেনিং। আচ্ছা, ভদ্রমহিলা পরে কয়েকদিন একটু আনইউজুয়াল, মানে একটু সিক বা একটু অদ্ভুত ফিল করতে থাকেন। পরবর্তী কয়েকদিন উনি টায়ার্ড বা একটু আউট অফ প্লেস এরকম অনুভব করতে থাকেন। একদিন সকালে ঘুম থেকে ওঠার পর উনি দেখেন যে ওনার রুমমেটস এবং ওনার হোস্টেলে যারা ফ্রেন্ডস আছে তারা এবং হোস্টেল সুপার তারা তার রুমে উপস্থিত এবং সবাই খুব চিন্তিত, তার দিকে কিছুটা রেগে বা চিন্তিত অবস্থায় থাকা। উনি বুঝতে পারেন না, উনি জিজ্ঞেস করার পরে তাকে সবাই অফিসে নিয়ে বসে এবং বসার পরে জিজ্ঞেস করে যে তুমি রাতের বেলায় কই গেছিলে। আচ্ছা, তো শি ওয়াজ শকড। আচ্ছা, কারণ ওনার কোনো আইডিয়া ছিল না। উনি জানেন যে আমি বাসায় আসছি এবং লাস্ট কয়েকদিন আমি ফিলিং টায়ার্ড, আমি ঘুমাচ্ছিলাম। তার রুমমেটরা তাকে তখন একটা খুবই অদ্ভুত তথ্য দেয়। তারা বলে যে তুমি গতকাল রাত আনুমানিক 2-3টার দিকে তুমি ঘুম থেকে উঠে ওয়াল টপকে, which is very মানে নিয়ারলি ইম্পসিবল ফর হার, সে দেয়াল টপকে হচ্ছে হোস্টেল থেকে গোপনে বের হয় সবার অলক্ষ্যে এবং সে তার হোস্টেলের কাছাকাছি সেই যে পুরনো সেমেট্রি, চার্চ এবং সেমেট্রি, ওইখানে যায় এবং ওখানে যাওয়ার পরে একটা পুরনো কবর, মানে নিয়ারলি অ্যাজ ওল্ড অ্যাজ চার্চ ইটসেলফ, এরকম একটা পুরনো কবরের কাছে দাঁড়িয়ে থাকে এবং কান্নাকাটি করতে থাকে ফর লং টাইম। এবং বেশ কিছুক্ষণ ওখানে থাকার পরে, কান্নাকাটি করার পরে সে আবার চলে এসে তার বেডে শুয়ে পড়ে। আচ্ছা, তো তার রুমমেটরা এটা তাকে জিজ্ঞেস করে যে তুমি এটা কেন করছিলে ভাই, সে কি তোমার পরিচিত? বিকজ ইটস নট পসিবল, যদিও শি ওয়াজ ক্রিশ্চিয়ান, বাট ইট ওয়াজ নট পসিবল যে এটা তার কোনো রিলেটিভ বা সিস্টার, বিকজ এটা যার কবর, এটা লাইক নিয়ারলি 300 years ওল্ড, সো কোনো ট্রেস ব্যাক করার ওয়ে নেই। উনি এটা জবাব দিতে পারে না। যেটা হয় পরবর্তীতে আরো 2-1 দিন এটা রিপিট হয় এবং যেহেতু এবার তার রুমমেটসরা এটা জানতো, তারা সজাগ ছিল, তারা জিনিসটা রিয়েলাইজ করে যে শি ওয়াজ স্লিপ ওয়াকিং। আচ্ছা, এবং সেই মুহূর্তে এই জিনিসটা হোস্টেলের অথরিটি বা তার ফ্যামিলির জন্য একটা নেগেটিভ একটা ইস্যু হিসেবে দাঁড়ায়। উনি বাধ্য হয়ে হচ্ছে ওনার ফ্যামিলির কাছে চলে যায়, হোম টাউনে। সেখানে যাওয়ার পরে ইট সিমস লাইক যে ওকে এভরিথিং ওয়াজ নর্মাল, বাট আফটার ফিউ ডেজ উনি যখন ওনার বাড়িতে ছিলেন, সাডেনলি একদিন রাতে শি ডিসঅ্যাপিয়ার্ড। সকালে উঠে তার ফ্যামিলি মেম্বার্সরা তাকে পায় না, খুঁজতে শুরু করে, বাট ফরচুনেটলি তাকে পাওয়া যায় ওখানেই আর কি, লোকাল একটা ট্রেন স্টেশন। উনি যথারীতি দাবি করেন যে আমি জানি না আমি এখানে কিভাবে আসছি। সো তারা ধরে নেয় যে ইট ওয়াজ এ কেস অফ স্লিপ ওয়াকিং বা এনি কাইন্ড অফ সেটাই খাবার কথা। এবং তারা তার ফ্যামিলি তার ট্রিটমেন্ট করানোর ডিসিশন নেয়, বিকজ তারা বেশ প্রোগ্রেসিভ ছিল। আমি একদম অনেক আমাদের আগের জেনারেশনের কথা বলছি। সো সে ওই বয়সে একটা মেয়ে হোস্টেলে পড়ছে, সো বুঝতে পারছেন। তো যেটা হয়, উনি ওনার ফ্যামিলি ওনাকে ইন্ডিয়া নিয়ে যায় ট্রিটমেন্ট করতে এবং বেশ কিছুদিনের ট্রিটমেন্ট চলে। বিভিন্ন ফেমাস তৎকালীন সাইকিয়াট্রিস্ট যারা ছিল তারা তাকে নানা রকম থেরাপি দেয়, এর মধ্যে হিপনোটিক সাজেশন থাকে এন্ড এভরিথিং। এবং উনি বেশ সুস্থ অবস্থায় দেশে ফিরে আসে। দেশে ফিরে আসার পরে উনি যখন সেকেন্ড টাইম কন্টিনিউ করতে চান, দ্যাট টাইম ওনার ইনসিডেন্টটা আবার রিপিট হয়। উনি আবার রাতের বেলা এরকম বেরিয়ে যায়। সো এটা এবার একটা মানে আগের বার এটা ছিল জাস্ট সাম কাইন্ড অফ মেন্টাল ইলনেস লাইক স্লিপ ওয়াকিং, এবার একটা ইস্যু হয়ে দাঁড়ায় যেহেতু কন্টিনিউ হতে দেওয়া যায় না। তার ফ্যামিলি এই ট্রিটমেন্ট করতে থাকে কন্টিনিউ, বাট অ্যাজ এ রেজাল্ট সে কিছুদিন ঠিক থাকে এবং আবার এটা মাঝে মধ্যে কন্টিনিউ হতে থাকে। এই সময় যে চার্চের যে সেমেট্রি ঘটনা, এই চার্চে উনি একদিন যায় ওনার ফ্যামিলি সহকারে। তো সেখানে ওনার একজন প্রিস্টের দেখা পায়। উনি সেই ভদ্রলোক তার কথাটা শোনার পরে তারা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আর ফার্দার ইনভেস্টিগেট করতে থাকে। ইন দ্যাট পয়েন্ট তাদের সিচুয়েশন এমন ছিল যে মানে এনি কাইন্ড অফ সলিউশন তারা ওয়েলকাম করছে। আচ্ছা, বিকজ ততদিনে তাদের কাছে এই জিনিসটা ডাউট হয়ে গেছে যে দিস ইজ নট জাস্ট এ মেন্টাল ইলনেস, দিস ইজ নট নর্মাল। তো সেই বেসিক্যালি সেই প্রিস্ট এটা নিয়ে বিভিন্ন এক্সারসাইজম বা সামথিং এই ধরনের কিছু পারফর্মস করে, তেমন ফল আসছিল না। তা ইনভেস্টিগেট করার পরে ফাইনালি প্রিস্ট তাকে একটা সলিউশন, একটা রেজাল্ট দেয়। সেটা হচ্ছে প্রিস্ট বলেন যে কবরটিতে উনি যেতেন
এটা 300 বছর আগের পুরনো এক ভদ্র মহিলার কবর, ফরেন একজন মহিলা, যিনি এখানে আসেন তার ফ্যামিলির সাথে, কিন্তু পরবর্তীতে তার ফ্যামিলি মেম্বারসরা হয় ঈদের মারা যায় অথবা এখানে থাকে না আর কি, তার ফ্যামিলি কোন ট্রেস নেই, জাস্ট তার কবরটা ছিল। এবং প্রিস্ট এই স্পিরিটটার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করে এবং উনি যে কনক্লুশনটাতে আসেন যে যার কবর এই ভদ্রমহিলা ফর এ লং টাইম সে এখানে রয়েছে, তার নিজের রুট যেখানে সে জন্মগ্রহণ করেছে, তার ফ্যামিলি, নোবডি ওয়াজ অ্যারাউন্ড ফর হান্ড্রেডস অফ ইয়ার্স। সামহাউ স্পিরিটটা সেই প্রথম দিন যখন তিনি লেট করে হোস্টেলে ফিরছিলেন তার সাথে সামহাউ কানেক্ট করে এবং এই স্পিরিটটা যে লোনলিনেস ফর হান্ড্রেডস অফ ইয়ার্স, এই লোনলিনেসটা এই স্পিরিটটা দূর করতে চায় তার মাধ্যমে। ও মাই গড, এক্স্যাক্টলি, বিকজ স্পিরিটটার পেইন্ট একটা খুব লং টাইম একটা সাফারিং বা পেইন, যে আমি মৃত্যুর পরও আমার কাছাকাছি কেউ নেই, দিস নো ওয়ান টু শেড এ টিয়ার ফর মি। তার জাস্ট ওই লোনলিনেস থেকে হয়তো সে চেয়েছিল যে কার সাথে তার সবকিছু শেয়ার করতে, বা অন্তত কেউ একজন আসুক আমার চেয়েছিল, অন্তত আমার কবরের পাশে দাঁড়াক, আমার জন্য একটু কাঁদুক। এন্ড পরবর্তীতে স্পিরিট এই প্রিস্ট সাজেস্ট করেন যে আপনি এখানে আসেন এবং আপনি আপনার ট্রিবিউট দেন, নট অ্যাজ এ পজেসড, রাতের বেলায় না, বিকজ এই ঘটনাটা ঘটছিল রাত 2-3 এরকম টাইম। সো ধরে নেওয়া যায় যে হয়তো স্পিরিটটা এই ভদ্রমহিলা এরকম একটা টাইমে মারা যান, এন্ড এই কারণে এই টাইমটা এসে পজেসড হয়। এবং পরবর্তীতে এই ভদ্রমহিলা হচ্ছেন, উনি যায় এই কবরটাতে এবং তার হচ্ছে শ্রদ্ধা দেন, করেন, এন্ড ধীরে ধীরে প্রবলেমটা সলিউশন হয়ে যায়। এই ভদ্রমহিলা টিল দিস ডে সে এবং ওনার ফ্যামিলি মেম্বার্সরাও অ্যাকচুয়ালি বিভিন্ন অকেশনে, ক্রিসমাস বা সামথিং, তারা ওই চার্চটার ওখানে যায় এবং এই ভদ্রমহিলার কবর ফুল দিয়ে আসে এবং এখন আর এই প্রবলেমটা হচ্ছে না। ওকে রাসু ভাই, এই কাহিনীটা আসলে আপনার কাছে একটু আগে যেটা বলেছি সেটা আমার পরিচিত মানুষের কাছ থেকেই নেওয়া। এটা মানে আসলে ওনার ঘটনা বলা না, ওনার সাথে মিশতেই জানা। আর এখন যেটা বলবো সেটা আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের ঘটনা। ওর মানে ও মারা গেছে, এখনো নাই, বাট ওদের মানে ফ্যামিলিতে ওদের বাসায় যেটা হতো আর কি। তো ও যখন নাকি ছোটকালে, আমার ছোটবেলার ফ্রেন্ড যে স্কুলে পড়তো, তখন থেকে সে বলতো যে ও যখন ঘুমায় তখন দেখে যে ওর বাবা মা আরো ঘুমাতো, আর ওদের বিছানার চারিপাশে উঁচু উঁচু মানে বেশ লাইক 8-9 ফিট উঁচা কিছু জিনিস ঘুরতো ওদের খাটকে ঘিরে, লাইক পাহারা দিত। তো সে ছোটবেলাটা দেখে ভয়ে সে কিছু করতে মানে বলতে পারতো না, এমনকি বাথরুমের কথা বলতো না ভয়ে। সো পরবর্তীতে ওর বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পর ওদের বাসায় উদ্ভট জিনিস মানুষ দেখা শুরু করে। সো মোস্ট প্রবাবলি ওর বাবা জিন পালতো, জিনদেরকে বশ করে রাখছিল। এটা হয়তো জানেন যে জিনদের বশ করা কিন্তু হারাম, যারা করে তারা এটা খুব অন্যায় উপায় করে, মানে যেই জিনের সাথে জিনকে বাধ্য করলো কিছু করতে সেই অন্যায় উপায় করতেছে, এটা হারাম। এটা একটা হাদিস আছে, যাই হোক আমরা ইসলামী আলোচনায় গেলে তো অনেক দূর চলে যাবো, বাট ওইটা বাদ দিই, বাট হারাম এটুকু বলে রাখলাম। তো যখনই ওই ছাড় পেয়ে গেল জিনরা, ওর বাবা মরে যাওয়ার পর হয়তো জিনদের আর কেউ আটকায় রাখার নাই, তখন তারা ওই জায়গাটার উপর অত্যাচার শুরু করে, বিভিন্ন রকমের সমস্যা ওদের বাসায়। আমি নিজে গেলে দেখছি একবার, আমার নিজেরই ঘটনা, আমি ওদের বাসায় ঢুকতে গেছি, তখন আমি স্কুলে পড়ি মনে হয়। সো মানে আমি দেখলাম কেউ একজন দৌড় দিয়ে বাসার পিছনে চলে গেল, ইটস ফেল লাইক আমার এক ফ্রেন্ড গেছে, আমিও তার পিছনে দৌড় দিছি। দৌড় দিতে যে হঠাৎ করে দেখি পায়ের নিচে মাটি নেই, কুয়ার মতো ঢুকে গেছে ভিতরে। তো বাসাটা ছিল এই ধরনের, হ্যাঁ। সো এবং ওদের ছাদের মধ্যে শব্দ শোনা যেত, মানে কেউ ই করতেছে। দেখালো পরে যেটা ছোট ছোট বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, মানুষ দেখছে ছাদে। এবং ওই বাসার ছাদের মধ্যে ওই একজন একটা চিলে কোঠা একটা লোক ভাড়া থাকতো, সে দেখে বসে, সে রাত্রেবেলা দেখেছে 2টা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে পুরো ছাদের ভিতরে। সো মানে এই ধরনের ব্যাপার ছিল ওদের বাসা। তো আমার ওই ফ্রেন্ড, ও একদিন এরকম দুপুরবেলা, ও নিজেও মানে পরে পজেস্ট হয়। পজেস্টটা কিভাবে হয় যে ও একদিন দুপুরবেলা আপনার বাসার মধ্যে, ওর একটা ভাই ছিল মারা গেছিল, ওর একটু ভাইটা অনেক ওর সাথে খুব ক্লোজ ছিল, একসাথে ঘুরতো ফিরতো, ওর থেকে 2 বছরের বড় এরকম। তো ও রাত দুপুরবেলা শুনে যে দরজা নক করতেছে কে জানি। তো ও যখন ক্লাস 6-7 পড়ে এরকম, তো ওই দেখে ওই দরজা নক শুনে ও বের হয়েছে গেট খুলতে, কে দরজা নক করতেছে। তাকায় দেখে যে গেটের সামনে ওর বড় ভাই দাঁড়ানো। হঠাৎ করে ওকে দেখে মাথাটা এরকম ঘুরায় ফেলছে,
নিজের মাথাটাকে টুইস্ট করে লাইক ঘড়ির কাঁটা অনেকটা লাইক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না, লাইক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করলে যেরকম হয় সেভাবে মাথাটা ঘুরে ফেলছে। এটা দেখে সে প্রচন্ড ভয় পাইছে এবং ওই যে ভয় পেল ওটা থেকে ওর জ্বর আসছিল, এরপর থেকে কিন্তু ও পজেস্ট। মানে পজেস্ট মানে কি ওর বিভিন্ন রকম সমস্যা এই ধরনের যে দেখা দিত। তো যখন আমাদের সাথে মিশতো বলতো আর কি, তো আমিও ওইরকম ওর সাথে এরকম কথা বলে অনেক কিছু দেখছি ওদের বাসায়, যে এরকম ছাদের মধ্যে আমি উঠতে গেছি। তো তখন আমরা যখন 9-10-এ পড়ি রাসেল ভাই, তখন তো আসলে দুরন্ত ছিলাম আমরা, আড্ডা মারতাম, ফ্রেন্ডদেরকে ডাক দিতাম, উঠতাম এসে। তখন ঢাকাতে একটু জানেন, একটু ছেলেপেলারা একটু আগের থেকে দুষ্টুমি বেশি শুরু করতো ওই সময়। তো আমরা ওদের ছাদে ডাক দিয়ে, ফ্রেন্ডকে ডাক দিয়ে ছাদে ওয়েট করতাম। তো ছাদে যে ওয়েট করতাম, ছাদে যেতাম, আমি একদিন এরকম হঠাৎ করে যে দেখি যে এরকম ছায়ামূর্তি একটা হাঁটতেছে ছাদের মধ্যে, মনে হচ্ছে যে ছায়ার মতো ওইদিকে। এবং আমি কিন্তু সেন্স করে ফেলছি রাসেল ভাই ওটা মানুষ না, ওটা কিছু একটা মানে মানুষ হওয়ার কথাই না ওখানে। এবং যেইভাবে হাঁটতেছে এবং তাকে দেখে বোঝা যাচ্ছে তার স্পষ্ট কিছু বুঝবেন না আপনি। আমার জীবনে আমি যে কভাবে এই জিনিসগুলোকে করলাম, প্রত্যেকবারে কিন্তু আমি অবয়ব মানে ইট ওয়াজ নট ইন এ ক্লিয়ার শেপ অর সামথিং লাইক দ্যাট, মনে হচ্ছে মানুষের অবয়ব হাঁটতেছে দিকতে। এবং আমি মানে কিছুই ডাকি নাই, আমি জাস্ট ছাদের ওখানে যে দেখে আমি আস্তে করে হেঁটে নেমে গেছি। নেমে যেয়ে পরে ওকে বললাম যে এরকম এরকম, তো ও বললো যে ওই ছাদের ওখানে তো এরকম আছে। ওর ভাই একবার এরকম বাসায় ইট পড়তেছে ওদের বাসায়, তো ওর ভাই যে বলছে যে বাসার মধ্যে ইট মারে কে, গালি দিছে কয়েকটা, সাথে সাথে হাজার হাজার ইট মাটির ঢেলা ওদের বাসায় ধাম 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 করে পড়তেছে এসে। পরে ওর নানি একটা বসে যে মাপ চায়, পরে ও ছাদে উঠে ওর ভাই যে মাপ চাইছে, পরে ইট বন্ধ হয়ে গেছে। তো বাসাটা রাসেল ভাই এরকম মানে টোটালি এই ধরনেরই ছিল ওদের বাসায়, এবং মানুষ যেই যেত সেই এই ধরনের জিনিস দেখতো বাসাটা। এবং পরবর্তীতে ওই বাসা বিল্ডার্সটা নিয়ে ফেলছে, নিয়ে ওইটাকে কি করছে, মানে এখন বিল্ডিং হয়ে গেছে, এখনো ওইখানে কি এরকম জিনিস আছে কিনা আমি জানি না। আর মাঝে মাঝে ইচ্ছা হয় আমি ওদিক দিয়ে আসি সামনে দিয়ে, মাঝে মাঝে ইচ্ছা হয় থামি থেমে জিজ্ঞেস করি যে ভাই আপনারা কেউ কিছু ফেস করেন এই বাসায়, কারণ এই বাসাটা সম্পূর্ণ মানে এই ধরনের জিনিসে ভর্তি ছিল। আচ্ছা, মানে ইটস লাইক আ গোস্ট হাউস যদি বলে, ইট ওয়াজ লাইক দ্যাট। এবং এখনো মানে সেটা জানেন না, কিন্তু মানে বিল্ডার্স নিয়ে নেওয়ার পরে তো ওই বাসায় আসলে বিক্রি করা বা অন্য কারো ওই বাসায় থাকাটা ভেরি ডিফিকাল্ট। মানে কি মানুষের যেটা উচিত আর কি সেই বাসাটা। আমার ফ্রেন্ডদের বাসায় যে ধর্মচর্চা খুব বেশি ছিল তা না। একটা বাসা যদি রাসেল ভাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষ, আমি তো শুনেছি আজানের শব্দ যতদূর যায় ততদূর পর্যন্ত কিন্তু আসে না। বাট দ্য থিং ইজ যেসব জায়গায় ওরা হন্ট করে, যেসব জায়গায় ওরা থেকে যায়, সব জায়গায় যখন আজানের শব্দ চলে যায় আবার ব্যাক করে, কারণ ওখানে তো কন্টিনিউয়াস কোনো চর্চা নেই। রাইট, হ্যাঁ, কাজ কন্টিনিউয়াস 5 ওয়াক্ত নামাজ যখন কেউ দাঁড়াচ্ছে, আল্লাহর সাথে সরাসরি কমিউনিকেট করতেছে সেখানে দাঁড়ায়, সেখানে তো খারাপ জিনিস এসে আপনাকে বলা করা কাজ। একজন নামাজের দুই পাশে 2টা ফেরেশতা পাহারা দেয়, এবং সেই ফেরেশতারা হচ্ছে কি পাহাড়ের থেকে উঁচু। সে যখন আসলেই সত্যিকার মানে মন নিয়ে নিয়তে নামাজ পড়তেছে, তার দুই পাশে 2টা ফেরেশতা পাহারাদার হিসেবে আল্লাহ তাআলা পাঠান। তো এই ধরনের জিনিস যেখানে চর্চা হতে থাকে সেই সব জায়গায় কিন্তু এইসব জিনিস কন্টিনিউয়াসলি আসতে পারে না। সিম্পলি ধর্মীয় চর্চাগুলো যদি কেউ করে, সবারই ধর্মীয় চর্চা আছে, সবাই আমি আইন শিখছে, সবাই মানে তার মতো ধর্মীয় চর্চাটা করুক, সেটি। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, আপনার আসার জন্য অনেক ধন্যবাদ, এবং আশা করছি খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। ভালো থাকবেন।